হ্যাঁ বন্ধুরা, আজকে কোন ধরনের গাছ সম্বন্ধে আমরা জানবো বলুন তো। আর যেগুলো আমাদের জানলে যেন খুব কাজে লাগে এমন কয়েকটা গাছের কথা কিন্তু আজকে ঠিক জানবো। আর জানতে হবে আমাদেরকে, না? সেজন্য আমরা বেশ কয়েকটা গাছের কথা জানবো, যে গাছগুলোর মধ্য দিয়ে আপনি বুঝতে পারবেন আপনার ওই ধরনের গাছ যদি থাকে, আর তার সম্বন্ধে ধীরে ধীরে আপনি কিন্তু নিজের কাজগুলো নিজে করে নিতে পারবেন আর সুন্দর করে নিতে পারবেন আপনার গাছগুলিকে। তাহলে সেই সকল বিষয়গুলোকে তুলে ধরবো আর সেই সকল বিষয়গুলো জানবো। না জানতে পারলে অবশ্যই একটু শেয়ার করে নেব আর জেনে নিতে পারবো। তো সেই জন্য আমার সঙ্গে একটু শেয়ার করতে পারেন আর বিষয়গুলো জেনেও নিতে পারেন। প্রথমেই বলে দিই, 9609456194 পুষ্পশ্রী নার্সারি, কোলাঘাট। আমি কমল। বিষয়গুলো জানতে পারেন আর জেনে নিতে পারেন, এমন অনেক কিছু গাছের বিষয় আমাদের জানা ভালো, আর যেগুলো জানলে কিন্তু আমাদের গাছগুলি হবে খুব ভালো। আর গরমের হাওয়া আসা মানেই তো আমাদের বাড়িতে যে পনসেটিয়ার গাছ রয়েছে সেই গাছগুলোকে আমরা একটু ছাওয়ার দিকে নিয়ে যাব, কারণ এই গাছগুলো এমন সূক্ষ্ম আর ধরবেন তো মটমট করে একটার পর একটা ভেঙে যেতে থাকবে। আর বেশি পরিমাণে রৌদ্র গাছে আর লাগা মানেই বেশি পরিমাণে গাছে রৌদ্র অতিরিক্ত পাওয়া মানে পাতাগুলো পুড়ে যাওয়া, এই সকল গাছগুলো। তাহলে কোন ধরনের গাছগুলোকে আমরা একটু ছাওয়া রোদে রাখতে পারি? যে কোনো ইনডোর প্ল্যান্টের গাছ রাখতে পারি। এটা কিন্তু আপনার আলপিনা গাছ বলা হয়, আর আলপিনার অনেকগুলো ভ্যারাইটি রয়েছে, তবে এটার কিন্তু খুব সুন্দর ফুল হয় এবং পাতাগুলো ভীষণ সুন্দর। যেমন লিলি ফুলের গাছ দেখি না, আর সেই লিলি ফুলের গাছের মতো কিন্তু এর ফুলগুলো, বা কেনা লিলির ফুল যেগুলো আমরা দেখি ঠিক সেই ধরনেরই ফুল। দেখুন, এইগুলো একটু স্যাঁতস্যাঁতে জায়গায় হতে এই ধরনের গাছগুলো ভালোবাসে। আর সেই জন্য এই সকল গাছকে যাদের ফুলগুলো হয়েছে, গাছে ফুল হওয়ার পরে ফুলগুলিকে একটু দূর থেকে কেটে ফেলে দেওয়া, আর শুকনো ফুলগুলোকে কেটে দেওয়ার পরে কিন্তু একটু ছাওয়া রৌদ্রেতে রাখা। আর তাহলে গাছটা কিন্তু আবার ঠিক শীতের শুরু থেকেই ফুলটা শুরু হয়ে যাবে এবং বেশ ভালো একটি গাছ। আর গাছটির নাম তো পনসেটিয়া। সেটা আপনাদের এর আরো কিছু ভ্যারাইটি হয়তো রয়েছে, তবে এইভাবেই কিন্তু আপনাদেরকে গাছগুলিকে রাখতে হবে। যেমন রাখেন বাড়িতে পিস লিলির গাছ, যেমন বাড়িতে রাখেন ফিডার লিফের গাছ, যেমন রেখেছেন পোথোস প্ল্যান্টের গাছ। একটু হালকা হালকা রৌদ্র আসা মানেই আর এই প্রোথোস মানে মানি প্ল্যান্টের গাছ আপনার খুব সহজে সুন্দর থাকবে। যেমন রেখেছেন অ্যাগ্রোলিমার গাছ। এই সকল গাছগুলোকে আমাদেরকে কিন্তু একটু ছাওয়া রৌদ্রতে রাখতে হবে, অর্থাৎ যেখানে রৌদ্র কম আসে এমন জায়গায় রাখতে হবে। সারাদিনে 10-15 মিনিট রৌদ্র আসে আর সেই রকম জায়গাতেই রাখতে হবে। বিশেষ করে যাদের ছাওয়া রৌদ্রতে ফুল আসে, যেমন পনসেটিয়া গাছের ফুলটি ছাওয়া রৌদ্রতেই আসে। যেমন আছে পিস লিলির ফুল একটু ছাওয়া রৌদ্রতে, একটু একটু করে ছাওয়া রৌদ্র থাকা মানেই জানবেন এর ফুলগুলি ভীষণ ভালো থাকে। অর্থাৎ হালকা রৌদ্র যেখানে আসবে আপনার বাড়ির কোনো জায়গাতে, সেই রকম স্থানে কিন্তু এই গাছগুলিকে রাখবেন। এই ভুল বারে বার, আর সেই ভুল নয় আর একবার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যেই ভুল বারে বার সেই ভুল নয় আর একবার। তাহলে আমি কি বলতে চাইলাম, যে ফুল আপনার গরমে রৌদ্রতে একদম 40-45 ডিগ্রি তাপমাত্রা পছন্দ করে, আর তাকেই আপনি কি ছাওয়াযুক্ত জায়গাতে রাখবেন? যেগুলো ছাওয়াযুক্ত জায়গায় থাকবে সেগুলো তো বললাম। ছাওয়াযুক্ত জায়গাতে থাকবে আরো অনেক ভ্যারাইটি, আর সেগুলো আপনাকে জেনে নিতে হবে। যদি না বুঝতে পারেন সেগুলোর ফটোগুলো আমাকে পাঠাবেন। অবশ্যই নাম্বারটা বললাম, ওই ফটো পাঠাবেন আপনার বাড়ির কোন গাছ রৌদ্রে রাখবেন আর কাকেই বা ছাওয়াতে রাখবেন। তাহলে আপনি একটা সহজেই জেনে নিন না। আর যে গাছগুলো আপনার সম্পূর্ণ রৌদ্রেতে থাকবে সারাটা বছর 12টা মাস, আপনাকে সব সময়ের জন্য যে গাছে ফুল দিতেই থাকে আর দিতেই থাকে, তাহলে প্রথম আমরা জানি না যে গাছটি আপনার সারাটা বছর রৌদ্রেতে থাকে, আর সেই সকল ধরনের গাছের সম্বন্ধে আপনারা জানেন আর জানবেন। তাহলে সেটা কোন গাছ, কোন গাছটি যে সারাটা বছর রৌদ্রেতে থাকবে আর যত খুশি রৌদ্র হবে কিছুই যায় আসে না গাছের। যেমন ধরুন আপনার বাড়ির যে কোনো স্থলপদ্মের গাছ, যাদের উচ্চতা মোটামুটি ধরে নিন 10 ফিট 12 ফিট পর্যন্ত মাটিতে দিলে হয়ে যায়। করবী ফুলের গাছ, যেমন কামিনী ফুলের গাছ, এমন অনেক গাছই রয়েছে যেগুলো আপনাকে 12টা মাস ফুল দেয়, আর তারা কিন্তু সম্পূর্ণ রৌদ্র চায়। তাহলে এটা আবার কেটা, এর ফুলটাই বা কেমন? ডুমরুপানি ফুল নামে আপনারা চেনেন ডোমভিয়া ফ্লাওয়ার প্ল্যান্টস। একেবারে সুতোর মতো একটি করে ফুল ঝুলতে থাকবে, আর দেখবেন মৌচাকের মতো এক এক থোককে থোক হোয়াইট কালার
কালার, পিঙ্ক কালার, রেড কালার, নানান কালারের ফুল হয় এই ডোমভিয়া গাছ। সমস্যা একটা আছে জানেন তো, এই স্থলপদ্ম জবা এইসব মানে জানবেন মিলিবাগের আক্রান্ত। তাহলে এর জন্য হালকা ফুলকা একটু ওষুধ দিলে চলে। কি ওষুধ দিচ্ছেন সেটা আপনারা জেনেছেন, একতারা, সিতারা, অ্যাডমায়া, সোনাটা যে কোনো একটু ওষুধ দেবেন আর লিটার 1 ml করে দেবেন। এই ধরনের গাছ যদি আপনার থাকে তাহলে একেবারে এই পাতার উল্টো দিকে দেখেন সাদা সাদা ভর্তি হয়ে যায়, গাছের পুরো কাণ্ডে যেন জড়িয়ে থাকে সাদা সাদা। আর এর জন্য সর্বপ্রথম আপনারা ডগাটাকে পিঞ্চ করে দেন, অবশ্যই করবেন, অবশ্যই ডগাটি পিঞ্চ করে ওষুধটা দেবেন আর একদম পারফেক্ট কাজ পাবেন। কিছু কিছু উদ্ভিদ রয়েছে আর যারা সব সময়ের জন্য রৌদ্র পছন্দ করে আর সারাটা বছর এই হালকা গরম আসা থেকে একদম তীব্র গরম আসা মানে আপনাকে জানতে হবে প্রচুর পরিমাণে ফোটে কিন্তু এই সকল ভ্যারাইটির ফুলের গাছে কিন্তু পাবেন ফুল। তাহলে এই যে কুন্দ ফুলের গাছটি দেখছেন, দেখতে পাচ্ছেন প্রতি গাঁটে গাঁটে ফুলে ফুলে ভরে যাচ্ছে আর আপনার বাড়িতে আছে মানে গরমের হাওয়া আসা মানেই এদের মজা লেগে যায়। তাহলে এই গরমটাকে কিন্তু এই সকল গাছের জন্য আপনাকে কাজে লাগাতে হবে। মানে আমি বলতে চাইলাম যে এই সকল গাছকে কিন্তু আপনি রৌদ্রের ভয়ে কিন্তু বাড়িতে নিয়ে আসবেন না, ছাওয়া ছাওয়া জায়গায় নিয়ে আসবেন না। আর তাতে কি হবে, ফুল হতে হতে দেখবেন বন্ধ হয়ে গিয়ে আবার পাতা সবুজ হয়ে যাবে, ফুলের পরিমাণটা কিন্তু কমতেই থাকবে। আগে আমার ভিডিওতে দেওয়া আছে না যে 12 মাসি ফুলের গাছের ভিডিও, তাতে দেখেছেন যে 150-200 রকম ফুলের গাছের নাম বলেছি। আর সেই সকল গাছকে কিন্তু সম্পূর্ণ রৌদ্রেতেই রাখতে হবে, তবেই কিন্তু আপনি ভালো গাছ করতে পারবেন। তাদের মধ্যে যেগুলো একটু ছাওয়া রৌদ্র পছন্দ করে সেটা কিন্তু আপনাদেরকে আমি বলে দিয়েছি। ওই এইটা আপনাকে জানতে হবে যেগুলো সম্পূর্ণ মানে রৌদ্র থাকবে, বেশিরভাগ ম্যাক্সিমাম ভ্যারাইটি জানতে হবে যে সেটা কিন্তু 12 মাসি ফুল। 12 মাসি ফুলের গাছ বেশিরভাগই কিন্তু দেখেন যে দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকে। এই যে টিকোমা ফুলটি দেখছেন, পিঙ্ক কালারের টিকোমা, আর এই ফুলের গাছটিতে একদম যত গরম পড়বে আর জানবেন তত বেশি বৃদ্ধি হবে আর বৃদ্ধি হবে, ফুল হবে। ফুল হওয়া মানে ফুল শেষ, একটু করে কাটাই ছাটাই করে দেবেন, এরকম জায়গা থেকে একটু করে কাটিং করে দেবেন। আর কাটিং করে দিলে জানবেন অনেক শাখা বেরোবে আর শাখা বেরোলে কিন্তু ফুলে ফুলে ভরে যেতে থাকবে। যেমন এই ব্লিডিং হার্ট ফুলের গাছটি, এটা একটু রৌদ্র তো একটু ছাওয়া রৌদ্র পছন্দ করে, তার মানে এই নয় যে আপনি সম্পূর্ণ রৌদ্রে রাখলে আপনার গাছটি মারা যাবে, একদমই না। সম্পূর্ণ রৌদ্রে রাখলে কি হবে সেটা আপনাদেরকে জানতে হবে। সম্পূর্ণ রৌদ্রে যখন আপনার একটু ছাওয়া রৌদ্রেতে গাছগুলো থাকবে আর সেই ক্ষেত্রে আপনি আপনার গাছকে দেখলেই কিন্তু বুঝতে পারবেন যখন গরমের অতিরিক্ত গরম পড়তে থাকবে পাতার মধ্যে লালচে লালচে ভাবটা আসতে থাকবে। আর সেই সময়ের জন্যই কিন্তু আপনাদেরকে গাছে কোনো নাইট্রোজেন স্প্রে করতে হবে, 19-19, 20-20, 28-28, বা আপনি বানিয়ে নিয়েছেন আপনি যে সারটি মানে যে খাদ্যটি আমি আপনাদেরকে বানাতে বলেছিলাম, যেমন 10-26কে আপনারা যদি 10-26-26কে যদি আপনারা 50 গ্রাম নিয়ে একটি ঠান্ডার বোতলে জলের সাথে দিয়ে দেন এবং তার থেকে 1 সিপি নেন, আবার 2.5 লিটার জলের সঙ্গে যদি আপনি সেটি গাছে স্প্রে করেন তাহলে কিন্তু আপনার দোকান থেকে কিনে নেওয়া 19-19, 20-20 মতোই কাজ করবে। আপনার বাড়িতে যদি 19-19, 20-20 এই ধরনের কিছু থাকে, যত রৌদ্র পড়বে আর রৌদ্র থাকা মানে গাছের পাতার মধ্যে লালচে ভাব আসা মানে মাঝে মাঝে গাছের পাতার উপরে স্প্রে করা। ঠিক মনে রাখবেন এই গ্রীষ্মের সময়টা, তাহলে গাছের রংটা কিন্তু সব সময় একদম ফ্রেশ থাকবে। তাহলে আপনি বানিয়েও নিতে পারেন আবার দোকান থেকে কিনেও নিতে পারেন। তাহলে আপনি কিন্তু এই সকল গাছকে একেবারে রৌদ্রে রাখবেন। সেটা হতে পারে বোগেনভিলিয়া ফুল, হতে পারে আপনার নীল টগর গাছের ফুল, হতে পারে আপনার ফার্স্ট লাভ ফুলের গাছে, বা আপনার হতে পারে থাইল্যান্ডের কামিনী। কতই না 12 মাসি ফুলের গাছ রয়েছে আর তাদেরকে কিন্তু এইভাবেই রাখবেন। জবা ফুলের গাছ মানে আমরা জেনেছি যে সম্পূর্ণ রৌদ্রেতে থাকছে ভালো, আর এটা কিন্তু মাদার ইন্ডিয়া জবা, অর্থাৎ এই গাছটিকে আপনি এই সময়টার জন্য একটু ছাওয়া রৌদ্রেতে রাখবেন। ছাওয়া রৌদ্র মানে আমি এরকম বলতে চাইছি যে যেখানে আপনার 3-4 ঘন্টা রৌদ্র লাগছে আর সেই জায়গায় আপনি অনায়াসে এই গাছটি রাখতে পারেন। একেবারে যেমন আমরা জবা ফুল দেখি বেশ বড়সড় এবং
প্রচুর পরিমাণে ফুল হয় এই গাছটি, অর্থাৎ একটু ছাওয়া রৌদ্রতে রাখবেন, ভালো থাকবে। শুধু সেই গাছগুলোকে আপনারা ছাওয়া রৌদ্র মানে সারাদিনে একটু অল্প রৌদ্র পেলেই হবে। আর মোটামুটি ব্যালকনির জন্য খুব ভালো গাছ, যেমন এই চায়না ডলের গাছ, আর এর ফুল খুব সুন্দর হয় এবং গাছটিও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। অর্থাৎ এদেরকে একটু ছাওয়া রৌদ্রতে আপনি রাখতেই পারেন। মনে রাখা কতগুলো কাজ, আর সেগুলো যেন মনে রাখি, মানে আমি বলতে চাইছি যারা একটি জায়গা থেকে পরের পর গাছ উঠতে থাকে এবং টবটিকে ধীরে ধীরে ফিল আপ করতে থাকে, ধীরে ধীরে তারা জায়গাটিকে ব্লক করতে থাকে, আর পুরো টবটির মধ্যে গাছ পরের পর হতেই থাকে। আর তাদের পরিচর্যা সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। যেমন হয় আপনার এরকমই জায়গা ফিল আপ করতে থাকে, যেমন আপনার এই অ্যাগ্রোলেমার গাছটি বা অ্যাগ্রোলিমার গাছটি, যেমন পিস লিলির গাছটি বা এই অস্ট্রেলিয়ান গাছটি। তাহলে ধীরে ধীরে যাদেরকে আমরা এই রকম টবগুলোকে ফিল আপ করতে থাকবে, আর তাদের ক্ষেত্রে কেমন আমরা একটু যত্ন নেব। অতিরিক্ত গরমের সময় বারে বারে জল দেবেন, মাটির মধ্যে দেখছেন একটা সবুজ সবুজ ভাব আসা শুরু হয়েছে। আর এদিকে তো দেখছেন যে টবটি পরের পর ভর্তিই হতে থাকছে। তাহলে আপনি অবশ্যই, যদি গাছের এই সময়কার জন্য অনেক একটি টবের মধ্যে এই ধরনের গাছ আপনার পুরো গুচ্ছ বা ঝাড়লো টাইপের হয়ে যায়, যেমন জারবেরা, তারপরে আলপিনা, পিস লিলি, অ্যাগ্রোলেমা হাই কালার ইত্যাদি ভ্যারাইটি, যারা একটি টবের মধ্যে পুরো ভরে যেতে থাকে রেন লিলির গাছটি ভর্তি হয়ে যায় এই জিজি বা জেড প্ল্যান্টের গাছটি। আমি বলতে কি চাইছি বলুন তো, সব একসাথে যারা গুচ্ছ গুচ্ছ আর টবে ভর্তি হতে থাকে, এদের মাটি আপনি কেমন করবেন। আর এদের মাটি করতে গেলে সব সময়ের জন্য জেনে রাখবেন, দানা দানা মাটি করবেন, সম্পূর্ণ মাটি যেন না হয়। তাহলে আপনার গাছটি পরের পর ঝাঁকড়া হতে থাকবে, আর নিচ থেকে একের পর এক কিন্তু বেরোতেই থাকবে। হতে পারে 80 ভাগ বালি 20 ভাগ মাটি দিয়ে আপনি যে কোনো একটা ইনডোর প্ল্যান্টের গাছ রোপণ করেছেন, কিছুদিন পরে দেখছেন যে আপনার টব বা গ্রো ব্যাগ ভরেই যাচ্ছে। হতে পারে আপনার আলপিনার গাছটি ধীরে ধীরে আপনি সম্পূর্ণ বালিতে রোপণ করেছেন, মানে ধুলো বালিতে রোপণ করেছেন বা কোকোপিটের মধ্যে করেছেন, দেখছেন যে ধীরে ধীরে টবটি ভরেই যেতে থাকছে। এরপর ফুল হতে থাকছে আপনার জারবেরা ফুলের গাছ। মূল কথায় আসা যাক না, যে যখন আপনার গাছ একের পর এক হতে থাকবে ঝাড়ত্ব, আর পুরো জায়গাটা ফিল আপ করতে থাকবে, তাহলে এই মাটিটা সবসময়ের জন্য জেনে রাখতে হবে প্লেন মাটি হওয়াটা বেশি ভালো। অর্থাৎ আপনি 80 ভাগ বালি 20 ভাগ মাটি দিয়ে করবেন। আর যদি কোকোপিটে করে থাকেন তাহলে 6 মাস 7 মাস 8 মাস এরকম সময়ের ভেতরে কিন্তু আপনাকে ওইগুলিকে সম্পূর্ণ ফেলে দিতে হবে। আর ফেলে দিতে হবে মানে আপনাকে জেনে নিতে হবে যে এই সকল গাছের মাটি ধীরে ধীরে কিন্তু কোকোপিট ভার্মিকম্পোস্ট দ্বারা যখন আপনি করবেন, প্রথম অবস্থায় খুব সুন্দর গাছ হতে থাকবে। আর গাছ হতে হতে গাছটি যখন ফিল আপ হতে থাকবে আর কোকোপিট খারাপ হতে থাকবে, তখন এই সমস্যা দেখা দেবে আপনার গাছের শেকড়ে। অর্থাৎ এই সময়কার জন্য একদম মার্চ এপ্রিল মানেই আপনাকে টব থেকে খুলে নিয়ে একটি একটি করে আলাদা আলাদা করে আলাদা জায়গায় আবার বসিয়ে দেওয়া, আর এই কাজটি আপনি এখন করবেন। তাহলে তো আপনার গাছটি খুবই সুস্থ থাকবে এবং ভালো থাকবে। যখন ছাওয়াযুক্ত জায়গাতে কোনো গাছ রাখবেন আর তার গোড়াতে জল দেবেন, সেটা সবসময়ের জন্য প্লেন জল কখনোই দেবেন না। বাড়িতে একটা ফাঙ্গিসাইড ওষুধ আপনি কিনে রেখেছেন, আপনার বাড়িতে আছে ডাইথিনামিয়াম 45 বা আপনার সাপ পাউডার বা জ্যাকিস্টন, কোনো না কোনো একটা ফাঙ্গিসাইড তো আছেই। আর সেটা কিন্তু জলের সঙ্গে যখন গুলে বারে বারে ওই জলটি দিতে থাকবেন, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু মোটামুটি 1 লিটার জলে 1 ml মাঝে মধ্যেই আপনি আপনার 12 মাসি ফুলের গাছের গোড়ায় দিচ্ছেন, তাহলে কিন্তু 1 লিটার জলে 2 গ্রাম বা 2 ml। তাহলে এটা ক্লিয়ার। যাদের গোড়াতে আমরা পরের পর বারে বারে ওই জলটাই দিতে থাকবো, সেটা কিন্তু লিটারে 1 গ্রাম। ওই জলটির ওপরেই নির্ভর করে থাকবে আপনার সুন্দর ইনডোর প্ল্যান্টের গাছ বা কোনো ফুলের গাছ যেগুলো ছাওয়াযুক্ত জায়গাতে হয়। ছাওয়াযুক্ত জায়গাতে এমন গাছগুলো হয়, সেই গাছগুলো আমরা খুঁজে নেব। তাহলে এদের মধ্যে ছাওয়াযুক্ত জায়গা মানে যেখানে আপনার বেশ কিছুটা করে রৌদ্র আসে, আর সেরকম জায়গায় কিন্তু আপনি এই সমস্ত গাছকে প্রতিস্থাপন করবেন। কারণ এরা রৌদ্র ভালোবাসে, আবার দারুণভাবে রৌদ্র ভালোবাসে না। এরা ছাওয়াযুক্ত ভালোবাসে, মানে দারুণ ছাওয়া ভালোবাসেই না। তাহলে আপনাকে আপনার ব্যালকনিটাকেই বেছে নিতে হবে, আর যেখানে কিন্তু ছাওয়া রৌদ্র তো আসেই, আর সারাদিনে 2 থেকে 3 ঘন্টা রৌদ্র আসে।
দানা দানা মাটি নেব মানে কিরকম দানা দানা মাটি নেব? আরে আমি যে মাটিটা নিয়ে এসেছিলাম না, আর সেই মাটিটাকে আমি চালিয়ে নেব, ধুলোগুলো ফেলে দেবো, গোটাগুলো নেব। আর নেব তার সাথে কিন্তু আপনি কোনো দানা মানে আপনার বালি চালানো যে নুড়ি, সেগুলো কিন্তু আপনি মাটির সঙ্গে মেখে দিতে পারেন। আর এই সকল গাছ কিন্তু এগুলো বেশি পছন্দ করে। তাহলে আপনি এই ধরনের দানা মাটি ব্যবস্থা করুন, আর দারুণ সুন্দর গাছ করতে পারবেন এই সকল গাছগুলোকে। মাঝে মাঝে স্নান করাবেন, গরম পড়েছে মানে আপনাকে স্নান করাতে হবে। আর গড়াতে যেহেতু আপনি দিচ্ছেন ফাঙ্গিসাইড ওষুধ দিয়ে, সেটা তো দেবেন, কিন্তু মাঝে মাঝে হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 এই নামে ওষুধটি কিন্তু আপনারা নেবেন। আর সেটা কিন্তু যে কোনো মেডিসিন দোকানেই আপনারা পাবেন। হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 অবশ্যই লিটারে কিন্তু 2 ml করে দেবেন, আর সেটা গাছকেও স্নান করাবেন এবং গোড়াতেও দেবেন। একদম সুস্থ থাকবে আর ভালো থাকবে। অতিরিক্ত মাটির মধ্যে শেওড়া শেওড়া ভাব, সবুজে সবুজে ভাব, তাহলে কিন্তু আপনি চুনের জলটা দেবেন। মাঝে মাঝে দেবেন, 15 দিন 20 দিন ছাড়া যখন ইনডোরে রেখেছেন, তাতে কিন্তু অল্প পরিমাণে আপনি দেবেন। একদম সব সময়ের জন্য আপনার গাছটি সুস্থ থাকবে এবং বাড়ির ভেতরে ফুলও হতে থাকবে। গাছের পুরানো পুরানো পাতা, আর সেই পাতাগুলোকে আপনাকে এই পাতাটা তো আর পড়ে গিয়ে শুকনো হতে পারছে না, অর্থাৎ আস্তে করে ধরবেন, একবার ঠিলবেন আর একবার টানবেন। এটা আগেও দেখিয়েছিলাম। আর এভাবে যদি করতে থাকেন, আর টানা ঠেলা করলে কিন্তু একদম গোড়ার থেকে এটি কিন্তু উকড়ে আসবে আর সুন্দরভাবে পরিষ্কার হতে থাকবে। আর গাছের গোড়াটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। তাহলে আপনার যে কোনো ছাওয়ারযুক্ত জায়গার যে সকল ফুলের গাছ আর যারা গুচ্ছ গুচ্ছ একসাথে হতে থাকে, তাদের ক্ষেত্রে ছাওয়াযুক্ত জায়গাতেই যে আপনার ফুল হবে নিশিপথের ফুলটি, আর তাহলে এর কেমন করবেন পরিচর্যা। আর নিশিপথের গাছটি আপনি করবেন, বেশি পরিমাণে ফুল পাচ্ছেন না, অনেক দিন ফুল দেখতেই পাচ্ছেন না। এগুলো খুব হালকা মাটি পছন্দ করে, সেটা আপনারা জেনেছেন। অনেক সময় যখন হ্যাঙ্গিং প্ল্যান্টের কোনো গাছ করেন, সেগুলো কিন্তু ছোট্ট ছোট্ট করে নারকেলের ছোবড়া মানে যে চিপগুলো আপনারা কেটে নিতে পারেন, ছোবড়াগুলোকে ছোট্ট ছোট্ট করে কাটারির দ্বারা কেটে নেবেন। আর সেটা করতে পারেন, সাথে অল্প পরিমাণে মাটি দেবেন, ধরুন 20 ভাগের মতো, আর বাকিটা দিচ্ছেন 20 ভাগ বালি, আর নারকেলের ছোবড়া কাটা থাকছে কিন্তু আপনার বাকি 60 ভাগ। সেক্ষেত্রে ভালো হয় অ্যাডিনিয়াম ফুলের গাছ, সেক্ষেত্রে হয় হ্যাঙ্গিং প্ল্যান্টের গাছ, আর যে কোনো মানি প্ল্যান্ট বা পোথস প্ল্যান্টের গাছ বা আপনার ব্রোমেলিয়ার গাছ, এই সকল গাছগুলো খুব ভালো হতে ভালোবাসে বাল্ব জাতীয় গাছগুলো। আর এদেরকে এইভাবে হালকা মাটি করলে শুধু মনে রাখতে হবে যে এরকম কোকোচিপ দ্বারাই যখন আপনারা গাছগুলো করবেন, 8 মাস 9 মাস পর কিন্তু সেগুলো ফেলে দিয়ে পুনরায় রোপণ করবেন। আর পুনরায় রোপণ করলে এরকম হালকা মাটি ফেলে, আর এরা কিন্তু বৃদ্ধি হতে পারবে ফার্স্ট। আর দেখবেন যাদের বাল্ব জাতীয় গাছ, সেটা আপনারা জেনেছেন যে তাদের একটু হালকা মাটি পছন্দ। আর সেই জন্য আমরা যখন কোনো বাল্ব জাতীয় গাছ করব, এবং সেটা ছাও রৌদ্রতে করব বা সম্পূর্ণ রৌদ্রতে করব, কিন্তু মূল কথাই, তাহলে আমি আপনাকে দুটো গাছ বলতে চাইলাম। এটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট জিজি প্ল্যান্ট বা জেড প্ল্যান্ট, আর আউটডোর প্ল্যান্ট অ্যাডেনিয়াম প্ল্যান্ট। তাহলে অ্যাডেনিয়াম প্ল্যান্ট আমি সম্পূর্ণ রোদে রাখবো, কিন্তু মাটি হালকা করব এবং সম্পূর্ণ রৌদ্রে রাখবো। আর এটাকে কিন্তু সম্পূর্ণ ছাওয়াতেই রাখবো। তাহলে এই দুটো গাছই কিন্তু বাল্ব জাতীয় গাছ, আর এই দুটো বাল্ব জাতীয় গাছই দুরকম পরিচর্যা চাইলো আপনাকে, কিন্তু মাটি দুটো যে একই রকম চাইছে গাছ। আর দুটো পরিচর্যা মানে, যখন আপনি বাল্ব জাতীয় কোনো ইনডোর প্ল্যান্টের গাছ করবেন, বাল্ব জাতীয় ইনডোর প্ল্যান্টের গাছ করা মানে আপনার মাটিটা হালকা হতে হবে। আর যখন বাল্ব জাতীয় গাছকে সম্পূর্ণ রৌদ্রে করবেন, সেক্ষেত্রেও আপনার মাটিটি হালকা হতে হবে। দুটোর ক্ষেত্রে একই বিষয় দাঁড়াচ্ছে যে প্রথম অবস্থাতে কিন্তু ছোট টবে গাছটিকে রোপণ করা। তাহলে আমরা শুধু বালি মাটি মেখেই করতে পারি। তাহলে বাল্ব জাতীয় গাছগুলো করতে গেলে 60 ভাগের বেশি কিন্তু বালি আপনার চাই। আর যদি তা হয়, তাহলে আপনার অ্যাডেনিয়াম জিজি প্ল্যান্ট এই ধরনের বাল্ব জাতীয় যে গাছগুলো করবেন, সেটা ইনডোর হোক বা আউটডোরই হোক, সেক্ষেত্রে কিন্তু গাছ ভীষণ ভালো হবে এবং প্রচুর পরিমাণে ফুলও পাবেন, গাছের সৌন্দর্যতা দারুণ বৃদ্ধি পাবে।
মনে রাখা ছোট টবে এই সকল বাল্ব জাতীয় গাছগুলোকে করতে হয় প্রথম অবস্থাতে। তাহলে কি হয়, কারণ বাল্ব জাতীয় গাছ ছোট টবে এই কারণে করবেন, ভবিষ্যতের জন্য খাদ্য কিন্তু এই বাল্বের মধ্যেই রেখেছে। সেটা আপনার জিজি প্ল্যান্ট হতে পারে, অ্যাডেনিয়াম প্ল্যান্ট হতে পারে। নিশ্চয়ই ক্লিয়ার? তাহলে আমরা এই সকল গাছের মধ্যে যেমন এ সম্পূর্ণ রৌদ্রেতে থাকতে ভালোবাসে, আবার এ ছাওয়াতে থাকতে ভালোবাসে। তাহলে আসি এই বাল্ব জাতীয় গাছ আর রৌদ্রেতে প্রচুর পরিমাণে ফুল হয়, অথচ আপনি দেখতে পাচ্ছেন আপনার রজনীগন্ধাতে একটাও ফুল নেই। অনেক দিন হয়ে গেছে রেন লিলি রোপণ করেছেন, একটাও ফুল নেই। তাহলে বাল্ব জাতীয় গাছ মানে এই তো আমি এখনই বললাম যে হালকা মাটি খুব পছন্দ করে। আপনি করেছেন হালকা মাটি আর বাল্ব জাতীয় গাছগুলো বসিয়েছেন, কিন্তু দেখছেন যে পরের পর একটার পর একটা গাছ বেরোতেই থাকছে, ফুলের দেখা একটাও নেই। ফলে একটু আগে আমি বলে গেলাম না, যখন গাছ আপনার একসঙ্গে অনেক ঝাড়ত্ব হতে থাকবে আর তাদেরকে ট্রান্সফার করা, তাহলে আমরা বাল্ব জাতীয় গাছের মধ্যে ঝাড়ত্ব হওয়া আর বাল্ব জাতীয় নয় গাছের ক্ষেত্রে ঝাড়ত্ব হওয়া, বাল্ব জাতীয় গাছ নয় ঝাড়ত্ব একই সাথে হয়ে যাওয়া গাছের কথা আমরা জেনেছি। এবার জানবো বাল্ব জাতীয় গাছ যারা একের পর এক ঝাড়ত্ব হতেই থাকে, ধীরে ধীরে গাছ পুরো টপটি ফিল আপ করতে থাকে আর এদেরকে একদম পুরোপুরি পাতা কেটে ফেলে দিন। সেটা আপনার রেন লিলি হতে পারে বা অন্য কোনো ধরনের বাল্ব জাতীয় লিলি হতে পারে। এই সময়কার জন্য সম্পূর্ণ ঝেড়ে তুলে নিন। আর তুলে নেওয়ার পর কি অবস্থা দেখেছেন, অবস্থা একেবারে খারাপ, পুরো কম্প্যাক্ট হতে থাকছে আর খারাপ হতে থাকছে। তাহলে আমরা কিন্তু সম্পূর্ণ মাটিটাকেই ফেলে দেব। পুরো পরিবার একসাথে রয়েছে আর সমস্যার পর সমস্যা তৈরি করে যাচ্ছে তাদের। এদের ক্ষেত্রে আমরা বড়গুলোকে একটু আলাদা করে নেব আর বড়গুলোতেই কিন্তু ফুল হবে। তাহলে আমরা ছোটগুলোকে আলাদা করে নেব। তাহলে এই যে বড় বড় বাল্বগুলো রয়েছে এতে শেকড় টেকড় সম্পূর্ণ কেটে দেব এবং গাছের কিন্তু একেবারে একটু করে রেখে কাঁচা অংশ রেখে বাকিটা আমরা কেটে দেবো। দেওয়ার পরে এটা এমনি বাড়িতেই রাখবো আর এই বাল্বটা শুকনো হবে। একটি একটি করে বাল্ব কিন্তু আমরা পুনরায় আবার প্রতিস্থাপন করব। আর তাতে দেখবো খুব তাড়াতাড়ি ফাস্ট ফুল হবে। একটা ছোট্ট টবের মধ্যে আপনি গাছ রোপণ করেছেন, তার মধ্যে দেখছেন যাদের বয়স কম, একদম অল্প বয়সী আর তারা ছোট আর তাদেরকে বড় হতে হবে। তাহলে তাদের ফুল পেতে গেলে কিন্তু বহুদিন অপেক্ষা করতে হবে। আর তাহলে ছোটগুলোকে আমরা সম্পূর্ণ বেছে নিই আর একটি টবে দেব, যাতে সেই গাছগুলো সুন্দরভাবে ধীরে ধীরে মানুষ হতে পারে। সেই পজিশনটা আপনাদেরকে জানতে হবে যে ছোটগুলো আমি আলাদা করে নিলাম আর তাদেরকে আলাদা জায়গায় বড় করার জন্য রাখলাম, বড়গুলো বেছে নিলাম আর যেগুলো ফুল হওয়ার জন্য। এইভাবে আপনারা আপনাদের রজনীগন্ধার গাছকে করবেন যে কোনো লিলি ফুলের গাছটি, আর এইভাবেই করতে থাকবেন আর আপনার গাছে ফুলে ভরে যেতে থাকবে। এই নিয়ে আরও একটি ভিডিও পরবর্তী অবস্থাতে অবশ্যই দেব বন্ধুরা। অনেকটা সময় দিলেন আর বেশ কয়েকটি বিষয় তুলে ধরার চেষ্টা করলাম। ভীষণ ভালো থাকবেন। না বুঝতে পারলে অবশ্যই কল করে জেনে নেবেন। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। শেয়ার, সাবস্ক্রাইব, লাইক তো অবশ্যই করবেন। আর মনে করে কিন্তু আপনি না বুঝতে পারলে সেটা বুঝে নেওয়া ভালো, অবশ্যই ফোন করে নিতে পারেন। এইভাবেই সময় দেবেন বন্ধুরা আর ভীষণ ভালো থাকবেন। প্রতিদিনই আপনাদেরকে একটির পর একটি তথ্য তুলে ধরার চেষ্টা করব, গাছের বিষয় নিয়ে বলার চেষ্টা করব। ভীষণ ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আবার আসছি ঠিক আগামীকাল।